ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। আর আজকে বাংলাদেশকে হিউমিলিয়েট করে দিল, সিরিয়াসলি অপমান করে দিল অস্ট্রেলিয়া, আর মুখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা কে আর আমরা কে। ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ জিতে কি গিয়েছিল ভাই, ওরা দারুণ এনজয়মেন্ট করছিল ভাই সত্যি। মানে 23 বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে জেতাটা অনেকটাই বড় কথা বাংলাদেশের জন্য। বাট অস্ট্রেলিয়া প্রথমটায় মানে প্রথম ম্যাচটাতে একটু কম সিরিয়াস নিয়েছিল, ভেবেছিল যে হারিয়ে দেবো আমরা বাংলাদেশকে। বাট বাংলাদেশ কিন্তু প্রথমবারে দেখিয়েছিল যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়ে এসেছে। বাট সেকেন্ড ম্যাচেতে অস্ট্রেলিয়া দেখালো হু ইজ অস্ট্রেলিয়া। 64তে ফার্স্ট ইনিংসে অল আউট, সেকেন্ড ইনিংসে 95-এ অল আউট। মিচেল স্টার্ক ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। তুমি যাই বলে নাও, মিচেল স্টার্ক ইজ দ্য গ্রেটেস্ট বোলার ইন দিস জেনারেশন। আমি মানতেই পারবো না মিচেল স্টার্কের ওপরে এই জেনারেশনের মধ্যে অন্য কোনো বোলার আছে, কেউ না। জসপ্রীত বুমরাও নয়, নেয়ার কেউ নেই জাস্ট মানে মিচেল স্টার্কের ধারে কাছে। আর মিচেল স্টার্কের সাথ দিয়েছিল প্যাট কামিন্স আর নেথান লায়ন। ফার্স্ট ম্যাচেতে মিচেল স্টার্ক 6টা উইকেট, আনবিলিভেবল। প্রথম 22টা বলে 5টা উইকেট, কেউ বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখে। আমি খেলা দেখছিলাম ভাই, অবাক হয়ে যাচ্ছিলাম সিরিয়াসলি। যারা যারা খেলাটা মিস করে গেছো ভাই, তোমাদের কিছু বলার নেই। বাট মিচেল স্টার্কের সঙ্গে যখনই কোনো ঝামেলা হবে একটু আদ্রু, তোমরা তারপরের ম্যাচটা অন্তত কোনোদিনও মিস করো না, কারণ সেই জ্যাসওয়ালের সঙ্গে একবার হয়েছিল, আর তারপরে কিরকম প্রাইম ফর্ম ধরেছিল মিচেল স্টার্ক আমরা দেখেছিলাম। আর আজকেও কিন্তু সেই সেম জিনিসটা হলো। তো ডে ওয়ানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে আর 64-এ অল আউট করে দেয় বাংলাদেশকে, পুরো ওয়াশ আউট ভাই। তারপরে ভেবেছিলাম অস্ট্রেলিয়া হয়তো ব্যাটিংয়ে খুব ভালো ডমিনেট করবে, বাট শরীফুল ইসলাম দারুণ বল করেছিল আর অস্ট্রেলিয়াকে মাত্র 210-এর মধ্যে অল আউট করলো। বাট তারপরে ভেবেছিলাম হয়তো হ্যাঁ ঠিক আছে যে বাংলাদেশ একটা হয়তো ভুল হয়ে গেছে। বাট না, মিচেল স্টার্ক আবার পর পর 4টে উইকেট, নেথান লায়ন 3টে উইকেট, আর প্যাট কামিন্স 3টে উইকেট, 95-এ অল আউট। 51 রানের ইনিংসে জিতে গেল অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে ভালো ভালো বোলার তো পেয়ে গেছে, বাট ব্যাটিংয়ে যদি না রান বানিয়ে দেয় বোলাররা কি করবে ভাই? ইনিংসে ম্যাচ হয়ে গেল ভাই। বাংলাদেশ এমনি এমনি বলে না, ভালো একটা বোলিং টিম নিয়ে এসেছিল, বাট ব্যাটসম্যান রান না বানাতে পারলে কি করবে? অবভিয়াসলি এখানে তুমি ব্যাটসম্যানের সেরকম ভুল বেশি বলতে পারবে না। মিচেল স্টার্ক যেভাবে বল করেছে ভাই, মিচেল স্টার্ককে দেখে মনেই হচ্ছে না 36 বছরের একটা লোক বল করছে, মনে হচ্ছে 24 বছরের একটা ছেলে বল করছে। বল ফেলছে আর কাট মানে পড়ার পরে কাঁটার মতো বল যাচ্ছে। সব থেকে আমার বেটার বল লেগেছে যেটা আউট সুইং হয়ে পড়েছে আর পড়ার পরে ইন হয়ে ভেতরে ঢুকেছে, যেটা ক্লিন বোল্ড করলো। সবাই তো বলছিল অস্ট্রেলিয়ার এই টিমটা বুড়ো হয়ে গেছে, কেউ সেরকম খেলতে পারছে না। হ্যাঁ, লাবুসেন লাস্ট 22টা ম্যাচেতে কোনো রান পায়নি ভাই, 44 রান পেয়েছে মাত্র 22টা ম্যাচে। বুঝতে পারছো কোন লেভেলে নেমে গেছে লাবুসেন। বাট তাও অস্ট্রেলিয়ান টিম ওকে কন্টিনিউ ব্যাক করে যাচ্ছে, কারণ জানে ওর মধ্যে কিছু আছে আর 2027-এর ওয়ার্ল্ড কাপে ওকে লাগবে। আর এই টিমটাকে, অস্ট্রেলিয়ার এই টিমটা যেভাবে এখন খেলছে, বেস্ট ট্রাইও আছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড, নেথান লায়ন তো আছেই। ভাই এরা 2027-এর ওয়ার্ল্ড কাপে যা আগুন লাগাবে ভাই, বলে দিচ্ছি আগে থেকে লিখে রাখতে পারো। বাট 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু এরা পুরো 100% শিওর এরা জেতার চেষ্টা করবে। আর হ্যাঁ, যারা যারা ওই বলছিল অস্ট্রেলিয়া টিমটা বুড়ো হয়ে যাচ্ছে, কোনো বোলারের রিপ্লেসমেন্ট নেই, ভাই আপাতত 2027-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোনো রিপ্লেসমেন্ট লাগবে না। এরা যে পিক ফর্মে আছে ভাই, অস্ট্রেলিয়ান সিলেক্টররা এমনি এমনি এক্সপিরিয়েন্সকে এরা মানে একটু বেশি দেখে না। অবভিয়াসলি কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে এই এক্সপিরিয়েন্সের মধ্যে, যেটা আমাদের ইন্ডিয়ান বোলারে দেখা হয় না। 36 বছর বয়সে যেখানে বোলাররা ম্যাক্সিমাম সবাই রিটায়ারমেন্টে চলে যায়, টিমেতে নেওয়া হয় না, সেখানে মিচেল স্টার্ক আবার প্রাইম ফর্মে ফিরে আসছে। বুঝতে পারছো তো মানে এতটা বেটার নিজেকে ফিজিক্যালি ফিটনেসের মধ্যে রেখেছে, ইঞ্জুরি প্রোন মানে একদম হচ্ছে না, ইঞ্জুরি থেকে সবসময় দূরে থাকছে, টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আর তারপরে টেস্ট ক্রিকেটকে পুরো দিচ্ছে আর ওডিআই ক্রিকেটে দিচ্ছে। মানে তুমি বুঝতে পারছো যে কোন লেভেলের কান্ট্রির জন্য দিচ্ছে মিচেল স্টার্ক। আর অন্যদিকে আমাদের হার্দিক পান্ডিয়া, বুমরা, এরা বছরের ম্যাক্সিমাম ডেজ ইঞ্জুরি প্রোন থাকে। আর কিছু বলার নেই, আমাদের কাছে সেরকম এদের রিপ্লেসমেন্ট নেই, সো এদেরকে আমাদেরকে রাখতেই হবে। আর অবভিয়াসলি ইন্ডিয়াতে এদের রিপ্লেসমেন্ট এখনো পর্যন্ত কেউ নেই, হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট কেউ নেই, জসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট কেউ নেই। ছিল, বাট তাকে আর টিমেতে নেওয়াই হয়নি। 2023-এর ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট উইকেট টেকার ছিল মোহাম্মদ শামি, বাট তাকে আর নেওয়া হচ্ছে না। ঠিক আছে, বাদ দাও ওই কথা, আর ওই কথায় ঢুকলে এখন অনেক বড় হয়ে যাবে আর কথা শেষ হবে না। তো এই গেল বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া তো বাংলাদেশকে পুরো হিউমিলিয়েট করে দিল, অপমান করেছে সত্যি কথা বলতে। এবার দেখার
যে বাংলাদেশ এর বদলা কিভাবে নিতে পারে। তো এবার চলো এবার দেখে নিই আমাদের ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ডে ওয়ানে কি কি হলো। দেখো ইন্ডিয়া প্রথম ডেতে এন্ড অফ দ্য ডেতে আজকে 300 রানে 5টা উইকেট পড়ে গেছে, বাট 85 ওভারে 300 রান। আমরা একটা গুড পজিশনে আছি, দেবদত্ত পাডিক্কালের আনবিলিভেবল সেঞ্চুরি। আর এই দুটো ম্যাচেতে দেবদত্ত পাডিক্কাল যেরকম পারফরমেন্স দিল, ভাই বুক ঠুকে বলে গেল যে এই 3 নাম্বার পজিশনে থেকে আমার থেকে কোনো বেস্ট প্লেয়ার এখনো পর্যন্ত ইন্ডিয়ান টিমে নেই। আমি 3 নাম্বার পজিশনের জন্য টেস্টে বেস্ট প্লেয়ার তুমি লিখে নিতে পারো। কারণ ফার্স্ট ম্যাচেতে ফার্স্ট ইনিংসে 167 রান, তারপরের ইনিংসে 44 রান, তারপরের ম্যাচের ফার্স্ট ইনিংস মানে আজকে দিনে 117 রান 197 বলেতে দারুণ একটা ডোমেস্টিক পারফরমেন্স দিয়ে এসেছিল। তারপরে আইপিএল সিজন একটা ভালো দিল, তারপরে আবার ইন্টারন্যাশনালে এসে দারুণ পারফরমেন্স দিচ্ছে কন্টিনিউয়াসলি। আর আমার মনে হয় না যে 3 নাম্বারের যে বিরাট কোহলির লেগেসিটা ছিল সেটাকে দেবদত্ত পাডিক্কালের থেকে বেটার কোনো প্লেয়ার এগিয়ে নিয়ে যেতে পারবে বলে। আর যা পারফরমেন্স দিয়েছে, একে এই পজিশন থেকে সরানো সব থেকে বড় ভুল হবে বিসিসিআই এর জন্য আর ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য। তোমার কি মনে হয় সাই সুদর্শন এলে সাই সুদর্শনকে কি আবার ঢুকে দেবে? না ভাই, প্লিজ এটা করো না। দেবদত্ত পাডিক্কাল 3 নাম্বার পজিশনটাকে একটা ভালো খুঁটি গেড়ে নিয়েছে, একে প্লিজ সরিও না। সাই সুদর্শনকে কোনখানে খেলাবে আমি জানি না, বাট দেবদত্ত পাডিক্কাল যে লেভেলে পারফরমেন্স দিচ্ছে, একে সরানো সব থেকে বড় ভুল হতে পারে ইন্ডিয়ার জন্য। তো চলো এবার স্কোর কার্ডটা একবার দেখে নিই যে ডে ওয়ানের শেষে কে কি কি করেছে। জয়সওয়াল 53 বলে 45 রান করেছে। ভাই ওডিআই খেলছে জয়সওয়াল, বাট জয়সওয়াল কিন্তু সব থেকে বড় ভুল করছে যে ও নিজের রানটাকে টেস্টে বড় বানাচ্ছে না। আর এটা কিন্তু ওর জন্য সব থেকে বড় ভুল। বাইরে কি করে বেড়াচ্ছে ওইসবে ভাই খেয়াল দিও না, ঠিক আছে যা ইচ্ছা করুক, বাট অবভিয়াসলি টেস্টে ওর মানে যদিও থাকতে চায় ওকে বড় রান বানাতে হবে, কারণ রিপ্লেসমেন্ট এখন রেডি আছে। দেবদত্ত পাডিক্কালকে ঢোকাতে হবে, সাই সুদর্শনকেও ঢোকাতে হবে। সো এটা কিন্তু জয়সওয়ালের জন্য খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে। আর এমনিতেই ও ওয়ান ফরম্যাট প্লেয়ার হয়ে গেছে, কিভাবে হয়ে গেল জানি না, বাট ওয়ান ফরম্যাট প্লেয়ার হয়ে গেছে। আর এখানে ও যদি জায়গাটা ধরে রাখতে চায় ওকে পারফরমেন্স দিতে হবে বেটার, আরো বেটার দিতে হবে। তারপরে রাহুল আজকে 18 রানে আউট হয়ে গেছে। দেবদত্ত পাডিক্কাল বললামই তো ভাই 117 রান মেরেছে, আনবিলিভেবল আনবিলিভেবল নক। তারপরে আমাদের শুভমান গিল 50 রান করেছে 108 বলে। খারাপ একটা শট খেললো ভাই, ব্যাকফুটে গিয়ে ওইটা অনেকটা বাইরের বল ছিল, ওটাকে কাট মারতে গেল আর আউট হয়ে গেল। ওটা ছেড়ে দেওয়ার বল ছিল। তারপরে আমাদের ঋষভ পান্ত ভাই আজকে একটা উড়ন্ত শট মারতে গেছিল পিছন দিকে, বাট হলো না, আর শটটা হাতে লাগলো আর ইঞ্জুরিতে চলে গেল। জাদেজা আউট হয়ে গেল 43 বলেতে। আর ধ্রুব জুরেল আর সারাংশ জৈন আছে এরা। সো এটাই দেখার যে ইন্ডিয়া কালকে দিনটা কতক্ষণ ব্যাটিং করতে পারে। আমার মনে হয় লাঞ্চ পর্যন্তই ব্যাটিং করবে, আর যতটুকু রান করার আমার মনে হয় লাঞ্চ পর্যন্তই করবে। সো এবার দেখার নেক্সট আমাদের বোলিংয়ে কি কি করতে পারে। 3টে স্পিনার আছে, 2টো বোলার আছে ফাস্ট বোলার, সো স্পিনিং ট্র্যাকও আছে। আর আমার মনে হচ্ছে যে এবারে আবার উইকেট পাবে আমাদের স্পিনাররা। তো চলো দেখা হবে কালকে ডে 2 এর এন্ডে কি কি হলো ইন্ডিয়ার। তো চলো ততক্ষণে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর ইউটিউব আর সরি এতে ফেসবুকে দেখলে ফলো অবশ্যই করে নিও।